নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। সুলেখক হেমন্ত দত্তের কলমে পাপ। পুরো রায়বাড়িটা আজও একই রকমভাবেই দাঁড়িয়ে রয়েছে। সামনের চত্বর ভরে গেছে আগাছায়। চত্বরের কোণে দাঁড়িয়ে থাকা ঝাঁকড়া গাছটাকে মৃদু চাঁদের আলোয় যেন কোনো দৈত্য বলে মনে হচ্ছে। একটা রাতচরা পাখি ডেকে চলেছে মাঝে মাঝেই। ভেঙে যাচ্ছে জমাট নিস্তব্ধতা। কে জানে, হয়তো কোনো ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছে সে ডাক। চাঁদের মৃদু আলো যেন গাছগাছালির ছায়াগুলোকে আরো ঘন করেছে। মনে হচ্ছে কোনো হিংস্র সাপুর যেন ঘাপটি মেরে বসে আছে তার শিকারের আশায়। একটু পরেই রায়বাড়ির ভেঙে পড়া ফটকটায় দেখা গেল একটা ছায়া মূর্তি। সে ঈষৎ টলতে টলতে এগিয়ে আসছে। বেশ কিছুটা এসে থামল। মুখ তুলে দেখল পুরো বাড়িটাকে স্তিমিত এক দৃষ্টি নিয়ে। কেউ যদি ভালো করে দেখে বোঝা যাবে সে দৃষ্টিতে নেশার ঘোর লেগে আছে। ছায়ামূর্তি আবারও এগিয়ে গেল কোণার দিকে। ঝাঁকড়া গাছটার নিচে দাঁড়ালো। কিছু যেন খুঁজতে চাইছে সেখানে। আরো একটুক্ষণ খোঁজার পর নিজের মনেই মাথা নাড়ল। নেশা জড়ানো গলায় বলল, কোথায় কি এই গাঁয়ের লোকগুলো এক নম্বরের গুলবাজ, ভরকি মারতে চায়। রায়বাড়ির জঙ্গলে নাকি রাতের অন্ধকারে কোন এক মহিলা। কথাটা শেষ করতে পারল না, গলাতেই যেন আটকে গেল। চোখ তার আটকে গেছে সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির ওপর। চাঁদের মৃদু আলোয় দেখা যাচ্ছে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে এক মহিলার ছায়ামূর্তি। চুল পড়েছে তার মুখের ওপরে। ছায়ামূর্তি মাথাটা ঝাঁকালো, একটু সরে গেল চুলটা। লোকটা শরীর কেঁপে উঠল। কাঁপা গলায় সে বলল, কে কে তুমি? মহিলার চোখ দুটো দপ করে জ্বলে উঠল। এই শিশে গলায় বলে উঠল সে, আমায় চিনতে পারলে না? সে কি, আমাকে খুঁজতেই তো তুমি এত রাতে এখানে এসেছো? আমি আমি হ্যাঁ, তুমি তো এখানে রেখে যেতে বলেছিলে আমাকে। বিশ্বাস করো তখন আসলে বিশ্বাস তোমাকে? লোকটা কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই একটা দীর্ঘ নখরযুক্ত হাত ঝড়ের বেগে এসে চেপে ধরল লোকটার গলা। লোকটার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। কণ্ঠনালী থেকে গড়িয়ে পড়ল রক্তের একটা স্রোত। শিথিল হয়ে আসা শরীরটা ছটফট করে উঠল। আর একটু পরেই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণার একটা আওয়াজ করে সে পড়ে গেল জঙ্গলে ভরা চত্বরে। ছায়ামূর্তি আরো একবার আগুন চোখে দেখল রক্ত ভেজা শরীরটাকে। এসে সে গলায় বলল, বিশ্বাসঘাতকের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। মেঠো রাস্তাটা টলমলো পায়ে এগিয়ে চলল বকুল। এই দুর্গাপুজোতে সে 12 পেরিয়ে 13 পা দিল। অনেকেই তো বলে বকুল নাকি তার মায়ের মতো দেখতে হয়েছে। মুখের আদল পুরোপুরি তার মায়ের মতো। এক ঢাল চুল, টানা টানা চোখ, কাঁচপোকার মতো গায়ের রং,
তবে বকুলের বয়স 13 হলেও বুদ্ধিশুদ্ধি 8-9 বছরের মতো যেন। কখন কি করে কিছুই বোঝা যায় না। বকুল যেতে যেতে পাগলের মতো ভঙ্গিতে খুঁজে বেড়ালো তার পোষা খরগোশ পুটুকে। এই খরগোশটাকে তার বাবা সনাতন বেশ কয়েক মাস আগে তাকে এনে দিয়েছিল, আর তারপর থেকে এই পুটুই যেন তার সব। কিন্তু সেই দুপুরের পর থেকে পুটু যে কোথায় গেল। রাস্তাটা পার হতেই এদিক ওদিক খুঁজতে লাগলো বকুল তার পুটুকে। মাঝে মাঝে শোনা গেল তার আকুল ডাকটা, পুটু, এই পুটু, কোথায় গেলি পুটু? কিন্তু পুটু নামক প্রাণীটার কোনো দেখা মিলল না। বকুল হাঁটতে হাঁটতে এসে হাজির হলো রায়দের পুরো বাড়িটার সামনে। গায়ের লোকের কাছে সে শুনেছে আজ এখানে পুলিশ এসেছিল। পুলিশকে তার বড্ড ভয়, তাই একটু ভাবল। তারপর ভেঙে পড়া ফটকটার দিকে আকুল দৃষ্টিতে তাকালো সে। এবার একটু বিরক্তি নিয়েই সে বলল, এই পুটু, কোথায় গেলি? সাড়া দিচ্ছিস না কেন? না, এবারও কোনো সাড়া পাওয়া গেল না। কিছুটা হতাশা নিয়ে ফিরতে গেল বকুল। আর ঠিক তখনই কিচকিচ শব্দটা কানে আসতেই থেমে গেল সে। আওয়াজটা লক্ষ্য করে কিছুটা এগিয়ে এলো বকুল। আর তখনই সে দেখতে পেল রায়বাড়ির চত্বরের ঘন ঘাস জমিতে দুটো ফটফটে সাদা কান নড়ছে। দ্রুত পা বাড়ালো সেদিকে। গড়গড়ি গলায় বলল, খুব দুষ্টু হয়েছিস, না বলে চলে এসেছিস এখানে। এবার তোকে বেঁধে রাখবো আমি। খুব সাহস হয়েছে না? জানিস না এই পোড়ো বাড়িতে কেউ আসে না। এই বাড়িতে জুজু আছে, ধরে খেয়ে নেবে। আয়, চলে আয়, আয়। হাত বাড়িয়ে বকুল কোলে তুলে নিতে চাইল তার পুটুকে, কিন্তু পুটু যেন আজ ভীষণ অবাধ্য। তুরুক তুরুক করে লাফ দিয়ে ঘাসের জমিটা পেরিয়ে জরাজীর্ণ পুরো বাড়িতে ঢুকে গেল। বকুল একবার নিজের মনেই পা ঠুকলো মাটিতে। মাথাটা দুদিকে ঝাঁকিয়ে বলল, ধুর, ভাল লাগে না। এই পুটু, খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। এবার বড় বড় পা ফেলে ভেতরে ঢুকলো বকুল। আপন মনে বলল, বাপরে, কি অন্ধকার। হঠাৎই একটা শিরশিরে শব্দ কানে যেতেই থেমে গেল সে। কেউ যেন তাকে সামনের অন্ধকার থেকে বলছে, এই আয়, আমার কাছে আয়। বকুল এদিক ওদিক তাকালো। বুকটা তার যেন দুলে উঠল ভয়তে। কেমন যেন হিমশীতল একটা অনুভূতি কাঁপিয়ে দিল তার গোটা শরীরটা। কি করবে না করবে বুঝতে পারল না সে। একবার পুটুকে আকুল চোখে খুঁজল সে, কোথাও দেখতে পেল না তাকে। ফিরে আসবে ভেবে ঘুরল, কিন্তু তখনই পেছন থেকে সেই শিরশিরে ডাকটা ভেসে এলো আবার। কি রে, চলে যাচ্ছিস কেন? আয়, আমার কাছে আয়। কোন এক কৌতূহল বশে ঘুরল বকুল। আর ঠিক তখনই সামনের অন্ধকারে একটা ছায়া মূর্তি দেখা গেল। একটা হাত এগিয়ে এলো বকুলের দিকে ঝড়ের বেগেতে, আর চোখের পলকে তাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল জমাট অন্ধকারে। সনাতন হাঁটা দিল বেশ জোরে। কাজ শেষ হবার জন্যই এতক্ষণ সে অপেক্ষা করছিল। যে খবর সে বিশুর মুখে শুনেছে তাতে গোটা শরীরটা ঝাঁকিয়ে উঠেছিল তার। তখন সে নিজের মনেই ধানগুলো কাটছিল, গুনগুন একটা গান করতে করতে। এ তার বহুদিনের অভ্যাস।
গান যে মনের আনন্দে গায় তেমনটা নয়, কিন্তু কাজের সময় যেন ঠোঁট আপনা হতেই গুনগুনিয়ে ওঠে। সনাতনের পাশেই ঘস ঘস করে কাস্তে চালাচ্ছিল বিশু। কিছুটা চাপা স্বরে বলল, হ্যাঁ সনাতন, খবর শুনলি? আরে মিথ্যিতে ছোট বাবুর লাশ পাওয়া গেছে। সনাতনের ঠোঁট থেমে গেছে, পরিবর্তে কণ্ঠনালীটা একটু দুলে উঠল। কাঁপা স্বরে বলল, কার লাশ বললি? আরে মিথ্যির যে ছোট বাবু রে। আরে রায়বাড়ি জঙ্গলে পড়েছিল রাস্কাল, গলাটা কেউ দুভাগ করে দিয়েছে একেবারে। পুলিশ এসছে শুনলাম। শালা লোক তো গুনিয়েছিল একেবারে। মদ মেয়ে ছেলে ছাড়া তো চিন্ত না কিছুই। কত মেয়ের পেট করে কথাটা গিলে নিল বিশু। কথা বাড়িয়ে লাভ নেই, কে এখানে শুনে নেবে, তারপর তুলে দেবে পুলিশের কানে, ব্যাস হয়ে গেল কেল্লা ফতে। ধান কাটায় মন দিল বিশু, কিন্তু একটু পরেই যেন থেমে গেল সে। সনাতন ওভাবে থম মেরে গেল কেন? গানও গাইছে না, হাত দুটোই বা সনাতনের ওভাবে কাঁপছে কেন? বিশু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কিরে কিরে এই সনাতন, আরে ভয় পেয়ে গেলি নাকি? ভয়? আরে ভয় পাবো কিসের? তাহলে তোর হাত কাঁপছে কেন ওভাবে? আসলে কাল থেকে শরীরটা একদম ভালো নেই তো, তাই। বিশু দেখল সনাতনের গা দিয়ে ঘাম নামছে। কি একটু ভাবল সে, তারপর মৃদু স্বরে বলল, শরীর খারাপ যখন তো কাজটা কামাই দিতে পারতি আজ। হ্যাঁ, ভাবছি চলে যাব। সনাতন গেল না, মুখ নিচু করে ধান কাটতে লাগলো। বিশু একবার ফ্যাল ফ্যাল করে তাকালো সনাতনের দিকে, তারপর সেও মুখ নামিয়ে নিল। দুজনেই কাটতে লাগলো ধান, কিন্তু সনাতনের কানে বাজতে লাগলো মিত্তিরদের ছোট বাবুর কথাটা। হারামজাদা, কথাটা যদি চাউর হয় তাহলে তোকেও ওই রায়বাড়ির জঙ্গলে পুঁতে ফেলবো। রাস্তাটা যেন দৌড়ে পার হতে চাইল সনাতন। যে ভয়টা মালতী মারা যাওয়ার পর বুকে বাসা বেঁধেছিল, সেটাই যেন এখন বুকে ঝাপটিয়ে উঠল। বকুল, ঠিক আছে তো? সন্ধ্যের মুখটাতেই ফিরল সনাতন, কিন্তু ঘরের চৌকাঠে পা দিয়ে থমকে গেল সে। সন্ধে হয়ে গেছে, কিন্তু বকুল এখনো আলো জ্বালায়নি কেন? দীর্ঘদেহী মানুষটার পেটাই শরীরটা যেন কোনো অজানা আতঙ্কে কেঁপে উঠল। গলাটা উঁচিয়ে ডাক দিল সে, বকুল, এই বকুল, এখনো আলো জ্বালাসনি কেন? কোনো উত্তর এলো না। সনাতনের বুকের ভেতর কিছু যেন একটা শিরশির করে দৌড়ে গেল। অন্য দিনের মতো আজ পুটুও অভ্যেস মতো ছুটে এসে পায়ে নখের আঁচড় দিল না। বুকের শিরশিরানিটা উপেক্ষা করতে চেষ্টা করল সনাতন। তার মনে হলো বকুল হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আবারও ডাক দিল, বকুল, বকুল, কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি? সনাতনের ডাক যেন সন্ধ্যের অন্ধকার শুষে নিল। সনাতন দ্রুত পায়ে উঠল মাটির দাওয়ায়, কাঁপা শরীরটা নিয়ে। ডাক দিল আবারও। ভেজানো দরজাটায় ঠেলা দিল সনাতন। বিচ্ছিরি আওয়াজ করে দরজাটা খুলে গেল। ভেতরে ফিকে অন্ধকার। অন্ধকারে চোখ সয়ে যেতে বুঝতে পারল ঘর একদম ফাঁকা, সেখানে কেউই নেই। এতক্ষণ সনাতনের বুকের ভেতর যে অনুভূতিটা শিরশির করে বয়ে যাচ্ছিল, সেটা যেন দাবাদাবি শুরু করে দিল। কাঁপতে থাকা শরীরটা নিয়ে ধপাস করে বসে পড়ল বিছানাটার উপর। একটুক্ষণ পর
আবার উঠে দাঁড়ালো সে। হ্যারিকেনটা জ্বালালো চাপা উত্তেজনা আর ভয়ের অনুভূতি নিয়ে। তারপর বের হলো বাইরে। মেঠো রাস্তাটা পেরিয়ে চলল সনাতন আকুল দৃষ্টি নিয়ে। কিন্তু বকুলের দেখা পেল না কোথাও। কখন যে হাঁটতে হাঁটতে সনাতন রায়দের বাড়ির সামনে এসে হাজির হয়েছে খেয়ালই করেনি সে। পুরো বাড়িটাতে চোখ পড়তেই থেমে গেল সে। হ্যারিকেনের লালচে আলোয় অন্ধকারে ঢাকা বাড়িটাকে সনাতনের যেন মনে হলো কোনো দৈত্য এক পেট খিদে নিয়ে অপেক্ষা করছে সনাতনের জন্যই। সনাতন কাঁপা চোখে দেখল বাড়িটাকে, বিড়বিড় করে পড়ল, পাপ, পাপ, মহাপাপ। কোনো এক অমোঘ নিয়মে ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকল সনাতন। আজ এখান থেকেই ছোটবাবুর রক্তমাখা দেহটা পুলিশ তুলে নিয়ে গেছে। গায়ে তৈরি হচ্ছে মুখরোচক গল্প। কয়েক ঘন্টা আগেও এখানে লোকের ভিড় ছিল, এখন জমাট নিস্তব্ধতা। সনাতনের বুকটা কেঁপে চলেছে নিরন্তর। দ্রুত নিজেকে গোছালো। ঘাসের জঙ্গলটা পেরিয়ে চলল পাগলের মতো। হ্যারিকেনের আলোয় খুঁজতে লাগলো এদিক ওদিক। ডাক দিল গলাটা উঁচিয়ে, বকুল, বকুল কোথায় গেলি? সনাতনের মনে পাক খেয়ে চলল বছরখানেক আগের সেই কথাটা, সেই ভরা শ্রাবণের রাতটার কথা, যেদিন তার হাতেই ঘটেছিল সেই ঘৃণ্য ঘটনাটা। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল সনাতন। গলা এবার কাঁপছে তার। বুক ঠেলে একটা কান্না উঠে আসতে চাইছে। কান্না ভেজা গলাতেই সে বলল, এই বকুল, বকুল রে, কোথায় গেলি রে মা? বকুল। সনাতন দারুণ বোঝে এই সেই পোড়ো বাড়ি যে আজও নিষ্ঠুর ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1 বছর ধরে এই ভয়টাই সে বুকে নিয়ে বেড়াচ্ছে। বুকের সেই ভয়টা নিয়েই ফিরতে গেল সনাতন। আর তখনই চোখে পড়ল ঘাসের জমিতে মুখ লুকিয়ে থাকা পুটুর ওপর। প্রায় দৌড়ে যাওয়ার মতো এগিয়ে গেল সনাতন। হ্যারিকেনটা নামিয়ে রাখল ঘাস জমিতে। কোলে তুলে জড়িয়ে ধরে আদরের সুরে বলল, পুটু, পুটু, এই পুটু, বকুল কোথায় রে? একটু পরেই চমকে গেল সনাতন। পুটুকে কোলে নিয়ে তুলে নিল হ্যারিকেনটা। তারপর ধীর পায়ে উঠল পোড়ো বাড়ির বারান্দায়। সনাতনের মনে হলো কেউ যেন রয়েছে এখানে। শিরশিরে শব্দটা কানে আসছে তার। আরো কিছুটা এগিয়ে যেতেই থমকে গেল সনাতন। হ্যারিকেনের মৃদু আলো এসে দেখতে পেল লাল কাপড় পরা একটা মেয়ে ধীর ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। সনাতন বিড়বিড় করে বলল, এই পুরো বাড়িতে ভর সন্ধ্যেবেলায় মেয়ে ছেলে কি করছে? তবে তবে কি সবাই যা বলছে? না না না, সেটা কিভাবে সম্ভব? নিজের মনেই মাথা নেড়ে মনে আসা শঙ্কাটা ঝেড়ে ফেলতে চাইল সে। আরো একটু এগিয়ে ডাক দিল, এই কে তুই? কোন বাড়ির মেয়ে ছেলে রে? এখানে এখানে একা একা কি করছিস? মেয়েটা যেতে যেতে থামল, কিন্তু ঘুরল না, কোনো উত্তরও দিল না। সনাতন এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, কি হলো? উত্তর দিচ্ছিস না যে? কে তুই? কে? মহিলা এবার ঘুরল ধীর ভঙ্গিতে। আর সাথে সাথে সনাতনের মাথায় যেন বাজ পড়ল। ঘোমটার আড়ালে যে মুখটা দেখা যাচ্ছে, সেই মুখটা যেন কাঁপিয়ে দিল সনাতনের শরীর। হাতটা কেঁপে গেল আর পুটু কোল থেকে ছিটকে পড়ে গেল বারান্দায়। সনাতনের গলায় একদলা ভয় যেন আটকে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এখানে? মানে তুমি তো... আমি তো এখানে এত বছর ধরে আছি।
আমাকে এক পাপিষ্ঠ তো তোমায় দিয়ে এখানে রেখে গেছি আমায় গো, ভুলে গেলে নাকি? শিরশিরে হাসিটা যেন খান খান করে দিল জমাট নিস্তব্ধতাকে। ভয় বড় বিষম বস্তু। সনাতন দ্রুত উল্টো দিকে ঘুরল, তারপর দৌড় দিতে শুরু করলো। এক মুহূর্তের জন্য ভুলেই গেল পুটু পড়ে আছে ভাঙাচোরা বারান্দায়। সে দৌড়ে পালাতে চাইল জায়গাটা ছেড়ে। পিছন থেকে শিরশিরে সেই গলাটা ভেসে এলো। কি হলো, কি হলো, চলে যাচ্ছ কেন? এসো, থাকবে না আমার সাথে? ছোট বাবু তো এসে গেছে, তুমিও এসো। সনাতনের পা কোনো লতায় জড়িয়ে গেল। হুমড়ি খেয়ে পড়ল সে। হাতের হ্যারিকেনটা ছিটকে পড়ল দূরে, আর বার কয়েক ধপধপ করে সেটা নিভে গেল। সনাতন ঘাড় একটু তুলে দেখল মেয়েটা এগিয়ে আসছে তার দিকে, চোখে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। একই রকম শিরশিরে গলায় সে ডেকে চলেছে, চলে যেও না। অনেক অনেক দিন ধরে আমি একা একা রয়েছি এখানে, একা থাকতে আমার আর ভালো লাগে না। এবারে সবাই মিলে একসাথে থাকবো। এসো, আমার কাছে এসো। বাবা গো, বাবা গো। বলে সনাতন ঝটকা দিয়ে তুলল শরীরটাকে, তারপর অন্ধকারে দৌড় দিল পাগলের মতো। কুলুঙ্গিতে রাখা প্রদীপটার দিকে বোবা এক দৃষ্টিতে তাকিয়েছিল সনাতন। বুকের ভেতরটা হু হু করছে তার। তখন ভয়ঙ্কর আতঙ্কে রায়দের পুরো বাড়িটা ছেড়ে এসেছিল সে, কিন্তু বাড়ি ফিরতে ভয়টা সরে বকুলের জন্য চরম উদ্বিগ্নতা গ্রাস করেছিল তাকে। তাই বের হয়েছিল গ্রামে, কিন্তু কারো কাছেই বকুলের সন্ধান মেলেনি। সনাতন অবসন্ন শরীরটা নিয়ে শুয়ে পড়ল। ডুকরে উঠল সে। বকুল, মারে মা, বকুল কোথায় গেলি মা? কোথায় গেলি তুই মা? কোথায়? বেশ কয়েক ফোঁটা জল ঝরে পড়ল বিছানায়। সনাতন বুঝতে পারল না কি করবে এখন। সারাদিনের পরিশ্রম আর মাতৃহারা মেয়ের হঠাৎই এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনাটা যেন অবশ করে দিল সনাতনের শরীরটাকে। ভারী চোখ দুটো আরো ভারী হয়ে বুঝে এলো। আর তখনই বছরখানেক আগের সেই রাতটা আবারও জীবন্ত হয়ে হাজির হলো তার সামনে। সনাতন সেদিন একটু নেশা করে ফিরছিল। ঘরে ঢুকতেই মালতী ঝাঁঝিয়ে উঠল। কি গো, চাল এনেছ? ঘরে কিন্তু একটা দানা নেই। সনাতন কোনো উত্তর দিল না। টলতে টলতে এসে বসল দাওয়ায়। ঘরের ভেতর থেকে ছোট্ট বকুলের কান্নার আওয়াজটা ভেসে আসছে। মালতী আরো একবার ঝাঁঝিয়ে উঠল। কি গো, চুপের বসে রইলে যে? সনাতন কোনো উত্তর দিল না, ঝিম মেরে বসে রইল। মিত্তিরদের বাগানে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও এক পয়সা দেয়নি ওরা। গেল মাসে যে টাকাটা সে ধার করেছিল তাদের থেকে, তারই শোধ হিসেবে কেটে নিয়েছে টাকাটা। হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল যেন কিছু টাকা দেয়, শোনেনি তারা ক্ষতি। আর তার জন্যই ভীষণ একটা রাগ যেন সনাতনের বুকে পাক খাচ্ছিল। রাস্তার ধারে বিশুদের ঠেক বসেছিল, সেখানে 2 গ্লাস গলায় ঢেলেছে সে, কিন্তু রাগটা কমেনি। সনাতনকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে মালতী যেন আরো জ্বলে উঠল। সনাতনের হাতটা হ্যাচকা টান দিল সে। গ্যাঁট হয়ে বসে থাকলে পেট চলবে? যাও, চাল জোগাড় করে আনো। মেয়েটার দুধ জোটে না এক ফোঁটাও। কি দিয়ে সারাদিন কেঁদে বেড়াচ্ছে, নাকি নেশার করে সেটাও কানে যাচ্ছে না তোমার? বাপ হয়েছে বাপ। কোন দিন দেখবে মুখে নুড়ো জেনে দেবো, তখন। এমনিতেই সনাতনের মাথায় রাগ ধরছিল। এখন মালতীর এই ব্যবহার, বকুলের কান্না আর নিজের পেটের খিদেতে দপ করে জ্বলে উঠল সেটা। উঠোনে পড়েছিল চেলাকাঠ, সেটারই একটাকে তুলে নিয়ে সজোরে আঘাত করল মালতীর মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো, আর মালতীর শরীরটা সশব্দে পড়ে গেল উঠোনে। বার 2 ঝাঁকুনি খেল শরীরটা, তারপর নিথর হয়ে গেল।
রক্তের একটা স্রোত মাথা থেকে গড়িয়ে বয়ে গেল উঠোন ধরে। আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বকুল বের হয়ে এলো ঘর থেকে, ধীর পায়ে এগিয়ে এলো বাবার কাছে, কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, ও বাবা, মায়ের কি হলো? মা ওভাবে শুয়ে কেন? ছোট্ট বকুল বুঝলই না তার মা এভাবে রক্ত ভেজা হয়ে উঠোনে শুয়ে আছে কেন। আদৌ কি এ জীবনে তার মা তাকে বকুল সোনা বলে ডাকবে? তারও কি কাউকে মা বলে ডাকা হবে? নাকি সেসব আদরের ভালোবাসার ডাক থেমে গেল চিরকালের জন্য? বকুল একবার মায়ের নিথর দেহটার দিকে তাকালো, একবার বাবার দিকে তাকালো, তারপর বাবার হাত ধরে আবারও টেনে বলল, বাবা, ও বাবা, মায়ের কি হলো? মা ওভাবে শুয়ে আছে কেন বাবা? কর্কর শব্দে বাজ পড়ল। হাওয়া বইতে লাগলো আরো জোরে। সনাতন যেন চেতনা ফিরে পেল। হাতে ধরা চালাকাঠটা ছুঁড়ে ফেলল উঠোনে। বকুলকে প্রায় ছোঁ মেরে তুলে নিল কোলে। হাউ হাউ করে কেঁদে উঠল। বকুল, বকুল রে। শিশু মন তল পেল না বাস্তব চিত্রের। সে শুধু বোবা দৃষ্টি নিয়ে মায়ের রক্ত ভেজা দেহটার দিকে তাকিয়ে রইল। ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির স্রোত ধুয়ে নিয়ে গেল লাল রক্তের স্রোতটাকে। কিন্তু কিন্তু সেই বৃষ্টি কি সনাতনের এই মুহূর্তে করে ফেলা পাপকে ধুয়ে ফেলতে পারল? নাকি সেই পাপই সূচনা করলো কোনো এক নতুন অভিশাপের পথ? কেটে গেল বেশ কয়েকটা ঘন্টা। বৃষ্টি এখন কিছুটা থেমেছে। সনাতন একবার বিছানার দিকে তাকালো। সেখানে শুয়ে আছে বকুল। একটু আগে এক বাটি মুড়ি বাতাসা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তাকে। বকুলের ঘুমটা আরও একটু গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করল সে। আরও একটু পরে মেঝেতে জ্বলতে থাকা হ্যারিকেনের পোলতেটা একটু ছোট করে দিল সে। এবার বেরোতে হবে তাকে। ঘরের মেঝেতে ছেঁড়া মাদুরে তখনও শুয়ে বকুলের মা। সনাতন তো ভেবেই ছিল মালতী আর বেঁচে নেই, কিন্তু চেতনা ফিরেছে মালতীর এই কিছুক্ষণ আগেই। চেতনা এলেও চোখ বিশেষ খোলেনি সে। কাটা জায়গাটায় একটা মোটা ব্যান্ডেজ দিয়েছে তুলো আর ছেঁড়া কাপড় দিয়ে। রক্ত ধরে এলেও সনাতন জানে যে কোনো সময় আবার বইবে রক্তের স্রোতটা। বকুলের মায়ের গা এখন পুড়ে যাচ্ছে প্রবল জ্বরে। কিছু একটা পথ্যর ব্যবস্থা তো করতে হবে, কিন্তু ওষুধ আনতে গেলেও তো টাকা লাগবে। সেটাই তো শূন্য। কি করবে বুঝতে পারল না সনাতন। একবার ভাবল রাতের অন্ধকারে যদি বের হয়, কোথাও একটা শীত কাটে, যা জোগাড় হয়। কিন্তু তারপর নিজের মনেই মাথা নেড়ে বলল, না না, সেটা সেটা ঠিক হবে না। সনাতন সিদ্ধান্ত নিল সে আরও একবার যাবে মিত্তিরদের বাড়ি। ছোটবাবু মাতাল হলে কি হবে, লোকটা বিশেষ খারাপ নয়। হাতে পায়ে ধরে কিছু একটা জোগাড় করবেই। উঠে পড়ল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। কান্না ভেজা গলায় বলল, আমায় আমায় ক্ষমা করো। আমি আমি তখন তোমায় মারতে চাইনি গো, মারতে চাইনি মা। দরজা খুলে বের হলো বাইরে, কিন্তু দাওয়ায় গিয়ে থেমে গেল সে। মেঘ সরে গিয়ে ফিকে চাঁদের আলো পড়েছে উঠোনে, আর সেই চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে কেউ। সনাতনের শরীরটা কেঁপে উঠল। কাঁপা গলাতেই বলল, কে কে ওখানে? উঠোন থেকে খ্যান খ্যানে গলাটা ভেসে এলো, আমি বিন্দি কুড়ি রে। আমার না হয় 3 কাল গিয়ে 1 কালে টেকেছে। চোখে ঠিকঠাক টাহর হয় না,
তা তুই জোয়ান বয়সে কি চোখের মাথা খেয়েছিস? সনাতন বুঝতে পারল শিওরে ভয়ঙ্কর বিপদ। এই পিন্দিখুড়ি যদি জানতে পারে ঘটনাটা, তাহলে আর কারোর জানতে বাকি থাকবে না। গায়ের মোড়ল লোক নিয়ে এসে হুজ্জতি করে যাবে। তাই কাঁপা পায়ে প্রায় নিঃশব্দে টপকালো অন্ধকার দাওয়া। তারপর বিন্দিখুড়িকে আটকানোর জন্য দ্রুত পায়ে নেমে গেল ভিজে উঠোনের দিকে। আমতা আমতা করে বলল, খুড়ি, খুড়ি তুমি এই সময় কিছু দরকার? বিন্দিখুড়ি একবার দেখল সনাতনকে, তারপর একই রকম খ্যানখ্যানে গলায় বলল, তখন বকুলের মাকে খুব চেঁচামেচি করতে শুনলাম। বকুলটাও কাঁদছিল। যা বৃষ্টি, তাই তখন আর আসতে পারিনি। ভাবলাম যাই, গিয়ে দেখে আসি কি হলো। তা বকুলের মা কই? মালতী, মালতী। খুড়ি, মালতী ওই মানে বকুলকে বুকে দুধ দিতে দিতে একটু ঘুমিয়ে পড়েছে, শরীরটা ভালো নেই। বকুল এত বড় বয়সেও মায়ের বুকের দুধ খায়, সৃষ্টি ছাড়া কাণ্ড বাপু তোদের। সনাতন ভেতরে ভেতরে কাঁপতে লাগলো। মনে মনে ভাবল, বুড়িটা কখন যে যাবে এখান থেকে। একবার যদি বস্তাটা দেখতে পাই তাহলে আর রক্ষে নেই। এই নে, এটা রাখ, দেখবি বুয়াটাকে চালাচ্ছে। মালতি বলছিল বাড়িতে নাকি একটাও দানা নেই। সনাতন উত্তেজনার বশে এতক্ষণ পুটুলিটা খেয়াল করেনি। হতভম্বের মতো হাতটা বাড়ালো সে। পুটুলিটা নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বিন্দিখুড়ি ছোট্ট একটা শ্বাস ছাড়ল, মৃদু স্বরে বলল, যা বাপ যা, দুটো ফুটিয়ে নে যা। মেয়েটা সারাদিন খায়নি। যা 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 যা, হাত দেরি করিস নে। বিন্দিখুড়ি চলে গেল। সনাতন তখনও দাঁড়িয়ে রইল উঠোনে। এই প্রথমবার তার মনে হলো, স্বামী হয়ে বাপ হয়ে সে যেটা করতে পারেনি, বিন্দিখুড়ি সেটা করে দিয়ে গেল। দাওয়ায় ফিরে এসে চালের পুঁটুলিটা নামিয়ে রেখে ধপাস করে বসে পড়ল দাওয়ার মেঝেতে। কত সময় পেরিয়ে গেল, রাত বাড়ল কত। বকুলের মায়ের জড়ানো গলাটা ভেসে এলো, মা, মা গো, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। সনাতন আর দেরি করল না। দ্রুত কাদামাখা উঠোন পেরিয়ে বের হলো বাইরে। হনহন করে হাঁটা দিল সনাতন। মিত্তিরদের বাড়ির সামনে এসে একটু থামল। মনে মনে বলল, এত রাতে গেলে আবার। ঠিক তখনই বকুলের মায়ের গলাটা কানে ভাসতে লাগলো। সনাতন জানে তার কাছে আর অন্য কোনো উপায় নেই, তাই সে এগিয়ে গেল সামনের দিকে। সনাতন মিত্তিরদের বাড়িতে বহুদিন কাজ করছে, কখনো কখনো 5 ফরমাসও কেটেছে। তাই সে জানে বাড়ির পিছনের দিকে একটা ঘোরানো সিঁড়ি আছে। সিঁড়ির পাশেই ছোটবাবুর ঘর। অন্ধকারে ঢাকা সিঁড়িটা পেরিয়ে ঘরটার কাছে গিয়ে কিছুটা চাপা স্বরে ডাক দিল, ছোটবাবু, ছোটবাবু। কোনো উত্তর এলো না। সনাতন একটু গোছালো নিজেকে, তারপর আবার ডাক দিল, তবে এবার একটু উঁচিয়ে, ছোটবাবু, আমি সনাতন, খুব দরকার। আরো একটুক্ষণ নিস্তব্ধতা। সনাতন ফিরেই যাবে ভাবছিল, ঠিক তখনই ছোটবাবুর ঘরের দরজাটা খুলে গেল। নেশা জড়ানো একটা গলা ভেসে এলো, কে? কি চাই? আমি সনাতন, একটু দরকার ছিল, মানে কিছু টাকার খুব দরকার। ও, ভিতরে আয়, ভিতরে আয়। ভিতরে ঢুকলো সনাতন। কিন্তু ঘরের ভিতর পা দিয়েই সনাতনের গা কেমন যেন ছমছম করে উঠল। তার কেন যেন মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। কেন তার এমন মনে হচ্ছে সে নিজেও জানে না। ছোটবাবু টেবিল থেকে মদের গ্লাসটা তুলে এক চুমুক খেল, তারপর একই রকম জড়ানো গলায় বলল, বল, কত টাকা দরকার? চটপট বল, আর যা চাইবি তাই পাবি।
সনাতন যেন একটু থমকে গেল। ঠিক শুনছে তো সে। টাকা পাওয়া যাবে ছোটবাবুর কাছে এমন একটা ক্ষীণ আশা তার ছিল বটে, কিন্তু তাই বলে যা চাইবে সেটাই দেবে? ছোটবাবু কি মজা করছে তার সাথে? কিছু একটা বলতে যাচ্ছিল সে, কিন্তু তার আগে ছোটবাবু মৃদু নরম স্বরে বলল, কিরে বল, কত দরকার? আসলে আসলে মারুদের শরীরটা হঠাৎই খুব খারাপ। আহ, কত চাই বল না। সপাচেক দিলেই আমি সামনের মাসে শোধ করে দেবো, সত্যি বলছি, মা কসম। আমি ছোটবাবু হাত তুলে থামিয়ে দিল সনাতনকে। দেরাজের দিকে এগিয়ে গেল। খুলল দরজাটা ঈষৎ। টাকার বান্ডিলটা থেকে বেশ কয়েকটা 500 টাকার নোট বের করে দিল সনাতনের হাতে। সনাতন টাকাগুলো নিয়ে এক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর ছোটবাবুর পায়ে হুমড়ি খেয়ে পড়ে কেঁদে উঠল। আপনি ভগবান, ভগবান আমায় বাঁচালেন। এ উপকার আমি কোনোদিনও ভুলবো না। চোখের জলটা মুছতে মুছতে পা বাড়ালো সনাতন। ছোটবাবু ডাক দিল, সনাতন। চকিতে ঘুরল সনাতন। দু চোখে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রইল ছোটবাবুর দিকে। ছোটবাবু এক চুমুক খেল। তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, আমার যে একটা কাজ করে দিতে হবে তোকে। কাজ? কি কি কাজ বলুন? আপনি যা বলবেন করে দেবো। একজনকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। সনাতনের গলাটা এবার যেন একটু কেঁপে উঠল। কাকে কাকে পৌঁছে দিতে হবে বাবু? কোথায় পৌঁছে দিতে হবে? পুরো রায়বাড়িতে। মানে ওই বাড়িতে তো কেউ? জানি তো কেউ থাকে না, তাই তো তোকে বলছি, তাকে সেখানে রেখে আয়। সনাতন দেখল ছোটবাবুর চোখ দুটো যেন সাপদের মতো চলছে। সে আবার কাঁপা স্বরে বলল, কাকে রেখে আসতে হবে? আমার সাথে আয়। সনাতন এক প্রকার নীরবে অনুসরণ করল ছোটবাবুকে। ঘোরানো সিঁড়িটা দিয়ে নামলো নিচে। একটা ঘরের দিকে এগোলো। সনাতন এই বাড়িতে কাজের সূত্রে জানে এই ঘরটা মিত্তির বাড়ির গোডাউন। এই ঘরে কে থাকে? কই কোনোদিন খেয়াল করেনি তো। ছোটবাবু এদিক ওদিক তাকিয়ে ভেজানো দরজাটা খুলল। বিচ্ছিরি আওয়াজ করে খুলে গেল সেটা। ভিতরে জমাট অন্ধকার। চোখ সইতে একটু সময় লাগলো, কিন্তু চোখ সইতেই যে দৃশ্য দেখল তাতে সনাতনের গোটা শরীর যেন অবশ হয়ে গেল। মেঝেতে শুয়ে একটা মেয়ে। ফোলা পেটটাই বলে দিচ্ছে মেয়েটি পোয়াতি। কিন্তু মেয়েটির মুখ দিয়ে ওরকম গ্যাজলা বেরোচ্ছে কেন? চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। শরীরটা ঈষৎ নীল বর্ণ ধারণ করেছে। সনাতন কাঁপা গলায় বলল, এ কে ছোটবাবু? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? কিন্তু এই অবস্থায় ওকে কিভাবে, মানে? আরে গাধা, ওটা তো এক্ষুনি লাশ হয়ে যাবে। তারপর তুই ওটাকে পুরো রায়বাড়ির জঙ্গলে পুঁতে দিয়ে আসবি। মানে? এই, যেটা বলছি সেটাই কর। এই কাজ আমি পারবো না বাবু, হ্যাঁ আমায় ক্ষমা করে। তোর যে টাকার দরকার বলছিলি, যেটা দিয়েছি সেটা অগ্রিম। কাজ ছেড়ে ফিরে এলে আরো পাবি। যা, ওই ঘরের কোনোই বস্তাটা নিয়ে আয়, ওটাকে ভর ওর ভিতরে। যা। আকুল স্বরে ভেঙে পড়ল সনাতন। আমি এই কাজ করতে পারবো না বাবু, সত্যি পারবো না বাবু। এই টাকা আপনি ফিরিয়ে নিন। ছোটবাবু টাকা ফেরত নেয় না রে গাধা, কিন্তু তুই কাজটা না করলে তোকেও যে আর বাঁচিয়ে রাখা যাবে না, সব যে জেনে গেছিস। এখন কি করে বাঁচিয়ে রাখি বল তোকে, এবার তুই ভেবে দেখ। সনাতন বুঝল ভয়ঙ্কর ফাঁদে এসে আটকে গেছে এখন।
এ ফাঁদ কেটে বের হবার কোনো উপায় তার কাছে নেই। মালতীকে সে কষ্ট দিয়েছে, যে পাপ সেই মুহূর্তে করে ফেলেছে তা যেন বহুগুণ হয়ে এখন ফিরে আসতে চাইছে। তবুও শেষবারের মতো একবার মিনতি করল, বাবু, আমার বাড়িতে বড় বিপদ, আমাকে। ছোটবাবু মাথা দোলালো, হিস করে বলল, তোর বিপদে আমি দেখব, আমার বিপদে তুই দেখবি, এটাই তো নিয়ম। যা যা, আর দেরি করিস না, রাত থাকতে থাকতে কাজটা মিটিয়ে ফেল। সনাতন এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ঘরের কোণ থেকে বস্তাটা নিয়ে এসে মহিলার প্রায় নিথর হয়ে আসা দেহটা ভরল তার মধ্যে। হাতে নিল একটা বড় কোদাল। তারপর বস্তাটা কাঁধে ফেলে মিত্তির বাড়ি ছাড়িয়ে হনহন করে হাঁটা দিল রায়বাড়ির দিকে। অন্ধকার রাস্তাটা প্রায় ঘোরের মতো পেরিয়ে চলল সনাতন। সে বুঝে নিয়েছে এ কাজ তাকে করতেই হবে। তার কিছু হয়ে গেলে বকুলের কি হবে? মালতীটা এদিকে মরতে বসেছে, তার কি হবে? তাছাড়া সে যদি এই কাজটা না করে, ছোটবাবু অন্য কাউকে দিয়ে করাবে, আর তাকে সরিয়ে দেবে এই পৃথিবী থেকে। ওদের টাকা লোকবল সবই বেশি, সে পারবে না এর থেকে নিস্তার পেতে। যেতে যেতে সে একটু থামল। এক মুহূর্ত তার যেন মনে হলো কেউ তার পিছু পিছু আসছে, কিন্তু কই, কেউ তো নেই। বেয়ারা এক ভাবনা বুকে গুঁড়ি দিয়ে উঠল, কিন্তু ভাবনাটা পুরোপুরি জেগে ওঠার আগেই সনাতন দেখল সে পৌঁছে গেছে পুরো বাড়িটার সামনে। পাতলা চাঁদের আলো পড়েছে পুরো বাড়িটাতে। সেটাকে এক পলক দেখল, তারপর ভাঙাচোরা ফটক টপকে ঢুকলো ভেতরে। আগাছা টপকে গিয়ে হাজির হলো একটা ঝাঁকড়া গাছের নিচে। বস্তাটা কাঁধ থেকে নামিয়ে কোদালটা দিয়ে মাটি খুঁড়ল। তৈরি হলো একটা কবর। বস্তার মুখটা খুলল, দেহটা বেরিয়ে এলো। কোল থেকে তুলে নিতে গিয়েও থেমে গেল সনাতন। মহিলার চোখ ঈষৎ খোলা, চোখ দুটো নড়ছে ঈষৎ। সনাতনের বুকটা দুলে উঠল। মহিলা হাতটা নাড়ল ঈষৎ, কিছু বলতে চাইছে সে। সনাতন ঝুঁকল একটু, তার কানে এসে লাগলো ক্ষীণ একটা স্বর, আমাকে মেরো না, আমার পেটে। কথাটা শেষ হওয়ার আগে কোদালটা সজোরে আঘাত করলো মহিলার মাথায়। রক্ত ছিটকে পড়ল একতলা সাদাটে ঘিলুর সাথে। মহিলার কাঁপতে থাকা ঠোঁট নিথর হয়ে গেল চিরদিনের মতো। সনাতন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ছোটবাবুর হিংস্র দৃষ্টির দিকে। কড়কড়ে গলাটা অন্ধকার চত্বরে প্রতিধ্বনিত হলো, কি দাঁত কেলিয়ে দেখছিস? যা, মাগিটাকে পুঁতে দে। সালে আমাকে গরম দেখায়, সবাইকে নাকি বলে দেবে ওর পেটে আমার বাচ্চা। তাহলে কতজনের সাথে এরকম রাত কাটিয়েছি, সবার বাচ্চার বাপ হতে হবে নাকি? মদের সাথে গুলিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ওতেই কাজ হবে। ছেলের কই মাছের জান সালা। বলে হাতে ধরা রক্তমাখা কোদালটা প্রায় ছুঁড়ে দিল মাটিতে। একই রকম কড়কড়ে গলায় বলল, এই, একদম মাগনাবাজি করবি না, কাজ শেষ কর। ছোটবাবুর দেহটা দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে। সনাতন রক্তমাখা দেহটা এক পলক দেখল, তারপর পাঁজা কোলা করে তুলে নামিয়ে দিল কবরে। দুহাত দিয়ে চাপিয়ে দিল মাটি। বেশ কয়েক ফোঁটা জল ঝরে পড়ল কবরের ওপর। ফিসফিস করে বলল, আমায় আমায় ক্ষমা করো, আমি আমি নিরুপায়। সনাতন ঘুরতে গেল, আর ঠিক তখনই মনে হলো কট করে যেন কিছু কামড়ে দিল তার পায়ে। সনাতন প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠে ধর্মড়িয়ে উঠে বসল বিছানায়। চারিদিকে বোকার মতো তাকালো সে। মাটির পিদিমের আলো লালচে হয়ে ছড়িয়ে এসছে গোটা ঘরে।
সনাতন বুঝতে পারল কোনো এক অবসন্নতায় তার চোখের পাতা বুজে এসেছিল। রাত ঘুমিয়ে বছরখানেক আগের সেই জঘন্য পাপ যেন জীবন্ত হয়ে দেখা দিয়ে গেল তাকে। কিন্তু সত্যিই কিছু কামড়ানোর অনুভূতি হলো যে। তাহলে পায়ের পাতার দিকে তাকালো সে, দেখল সেখানে নখের দাগ, আঁচড়ের দাগ। আর ঠিক তখনই চৌকির নিচ থেকে কিচকিচ শব্দটা কানে এলো তার। প্রায় লাফিয়ে নামল সনাতন। এই শব্দ তার চেনা। চৌকির নিচে থেকে বের করল সাদা বলের মতো প্রাণীটাকে। কান্না ভেজা গলায় বলল, পুটু, বকুলকে কোথায় রেখে এলি? বল না কোথায়? হঠাৎ থেমে গেল সনাতন। পুটুকে নামালো কোল থেকে। কিছুটা কঠিন মুখে বলল, পুটু, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। সনাতন দ্রুত পায়ে এগিয়ে চলল মিঠো পথটা। আবারও তার নিয়তি তাকে এনে হাজির করেছে রায়দের সেই পুরো বাড়িটার সামনে, যেখানে একদিন রাতের অন্ধকারে লুকিয়ে ফেলতে চেয়েছিল ছোটবাবুর পাপ কর্ম। যে টাকা সে পেয়েছিল সে টাকায় মালতী চিকিৎসার ব্যবস্থা করেছিল, কিন্তু বাঁচাতে পারেনি তাকে। বেশ কয়েকদিন জ্বরে ভুগে চিরদিনের মতো বিদায় নিয়েছে সে। কত পাপ এ জীবনে ঘটে যায়, মানুষ হয়তো তার তল পায় না। তবে সনাতন এটুকু বুঝেছে, পাপের টাকায় কারো জীবন বাঁচে না। সে টাকায় যে রক্তের দাগ। ভীষণ এক পাপ সনাতনের বুকে নীরবে কাঁটা ফুটিয়ে চলে। সবসময় তার মনে হতো এবার বুঝি বকুলকেও হারিয়ে ফেলবে সে। আর ছোটবাবুর ভয়ঙ্কর মৃত্যুর ঘটনাটা শোনার পর তার বুকে যেন ভয়ের একটা হাঁপড় ছুটতে শুরু করেছিল। এখনো ছুটছে সে হাঁপড়। সনাতন জানে না আদেও সে বকুলকে ফিরে পাবে কিনা, কিন্তু মরিয়া একটা চেষ্টা করবেই সে। সনাতন আবারও এগিয়ে গেল সেখানটায়, যেখানে তখন ভয়ে দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়েছিল সে। হাতড়ে হাতড়ে পেলেও হ্যারিকেনটা। ট্যাঙ্ক থেকে দেশলাইটা বের করে জ্বালালো হ্যারিকেনটা। তারপর আবারও এগিয়ে গেল ভাঙাচোরা বারান্দা ধরে। এবার আর ভয় পাবে না সনাতন। সে বুঝে নিয়েছে বকুল কোথায় আছে। বারান্দায় উঠে গলা উঁচিয়ে ডাক দিল, বকুল, বকুল তুই কোথায়? বকুল! ঠিক তখনই সনাতনের কানে ভেসে এলো কেউ যেন ছড়া কেটে কেটে বলছে, আমার বকুল মিষ্টি সোনা, নেই তো কোনো বায়না, সারাদিন খেলে বেড়ায়, পড়তে মোটেও যায় না। থেমে গেল সনাতন। হ্যারিকেনের আলোয় দেখতে পেল বারান্দার কোণে বসে আছে এক মহিলা। সনাতন এমন কিছুই অনুমান করেছিল, তাই সে আবারও এই রাতের অন্ধকারে এখানে এসেছে। একদিন ছোটবাবুর হয়ে কিছু টাকার দরকারে সন্তান সম্ভবা এক মহিলাকে সরিয়ে দিয়েছিল পৃথিবী থেকে। মায়ের সেই অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই রায়বাড়িতে ছায়ামূর্তি হয়ে। বকুলকে পেয়ে সেই অতৃপ্ত আত্মা ভয়ঙ্কর রূপে জেগে উঠেছে। গায়ের লোকের মুখে যখন এই ছায়ামূর্তির কথা সে শুনেছিল, তখন থেকেই তার মন যেন একবার বলছিল, তবে কি সত্যিই কোনো মায়ের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই জঙ্গলে ঢাকা পুরো বাড়িতে? যে মা হতে চেয়েছিল, আকুতি করেছিল সনাতনকে তার পেটের বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগে কোনো এক কামুক পুরুষ চিরকালের মতো ঘুম পাড়িয়ে দিয়েছিল তাকে। বারবার সে নিজের পেটের বাচ্চাটাকে বাঁচাবার আকুতি করলেও সে আকুতি সেদিন পৌঁছয়নি তাদের কানে। মহিলা পারেনি বাঁচাতে নিজেকে, বাচ্চাটাকেও না। ভয়ঙ্কর এক পাপ জন্ম নিয়েছিল সেই মুহূর্তেই। সনাতন নিজেই তো সেই পাপের অংশীদার। সেই পাপই কি তবে বুঝে নিতে চাইছে এবার হিসেব? বকুলকে কেড়ে নিতে চাইছে তার কাছ থেকে।
হ্যারিকেনটা নামালো সে বারান্দায়, কিছুটা কঠিন স্বরে বলল, বকুলকে ছেড়ে দাও। মহিলা ঘুরল। সনাতন দেখল মহিলার কোলে বকুল চোখ বুজে শুয়ে আছে। সনাতন কাঁপা গলায় বলল, বকুল ওভাবে চোখ বুজে আছে কেন? কি করেছো বকুলকে? মহিলার চোখ দুটো যেন ধপ করে জ্বলে উঠল। ধমকের সুরে বলল, চুপ, কথা কইও না, ও এখন ঘুমাচ্ছে। সনাতনের বুক আশঙ্কায় কেঁপে উঠল। মরিয়া হয়ে ছুটে গেল সে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বকুলকে। যাও যাও, ও এখন আমার মেয়ে, আমার কাছেই থাকবে। বলেই একটা ঝটকা দিল। সনাতনের দেহটায় যেন বিদ্যুতের একটা ঝলক আছড়ে পড়ল। ছিটকে পড়ল দেহটা ভাঙা বারান্দায়। বারান্দার কোণে যেখানে এতক্ষণ মহিলা বকুলকে কোলে নিয়ে বসেছিল, সেখানে ধোঁয়ার একটা কুণ্ডলী তৈরি হলো। আর বকুলকে নিয়ে মহিলা অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। সনাতন হামাগুড়ি দিতে দিতেই ছুটে গেল। পাগলের মতো চিৎকার করে উঠল সে, ছেড়ে দাও ওকে, বকুল বাড়ে, বকুল, বকুল। সনাতনের ডাক অন্ধকার বড় বাড়িতে শুধু ধাক্কা খেয়ে ফিরে এলো। আরো একটু পরে জমাট নিস্তব্ধতায় ভরে গেল গোটা বাড়িটা। সনাতন পাথর হয়ে বসে রইল ওখানে। বুকের ভেতর একটা কান্না যেন পাক খেয়ে উঠে আসতে চাইছে। প্রায় অবশ হয়ে আসা শরীরটা নিয়ে সে শুয়ে পড়ল মেঝেতেই। পুরো বাড়ির অন্ধকারে শুধু কোনো এক অসহায় পিতার ডুকরে ডুকরে বলা কথাগুলো ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। বকুল, ফিরে আয় বকুল, বকুল। কতক্ষণ এভাবে শুয়েছিল খেয়াল নেই সনাতনের। ভোরের আলো ফুটতে আর পাখির কিচিরমিচির ডাকে চেতন পেল সনাতন। উঠে পড়ল সে। একবার পাগলের মতো তাকালো এদিক ওদিক। তারপর ধীর পায়ে বারান্দা ছেড়ে ঘাসের জঙ্গল টপকে ফিরতে লাগলো ঘরের দিকে। ঘরে ঢুকে মাটির দাওয়ায় ধপাস করে বসে পড়ল। মুখে সব হারিয়ে ফেলার ছাপ। আবারও কেঁদে উঠল সনাতন। ফিরে আয় বকুল। গাল বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। আর ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখল। চমকে উঠল সনাতন, চকিতে ঘুরল। আর যাকে দেখল তাকে দেখে সনাতনের আবেগ বাঁধ ভাঙল। জড়িয়ে ধরল মেয়েকে। বকুল, ফিরে এসেছিস মা, ফিরে এসেছিস তুই? বকুল বাবার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কেঁদো না বাবা, এই তো আমি চলে এসেছি। আমার নতুন মা তো দিয়ে গেল আমাকে, বলেছে আবার যেতে, অনেক খেলা হবে নতুন মায়ের সঙ্গে। সনাতন কোনো উত্তর দিল না, শুধু বোবা এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল বকুলের দিকে। বুকের ভেতর দুটো চূড়া স্রোত বইতে লাগলো গলিত লাভার আগুন হয়ে। আর সনাতনের বাড়ি থেকে কিছুমাত্র দূরে পুরো রায়বাড়ির জঙ্গলে ঢাকা চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক ছায়ামূর্তিকে। ছায়ামূর্তির চোখ থেকে ঝরে পড়ল বেশ কয়েক ফোঁটা জলের ধারা। কেউ কি দেখল সেটা, নাকি সে জলের ফোঁটা নীরবেই ঝরে পড়ল অন্ধকার চত্বরে? আর প্রহর গুনতে থাকলো কোনো এক ছোট্ট শিশুর আসার জন্য। শুনছিলে লেখক হেমন্ত দত্তের কলমে পাপ। আজকের গল্প পাঠ এবং সূত্রধারে ছিলাম আমি অরিত্র। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল দিব্যেন্দু, বর্ণিশা, নীল, স্মিতা, সৌমদীপ, দেবাদ্রিতা এবং সৃষ্টি। নাট্যরূপ নির্মাণে অন্তরীপ, শব্দ সংযোজন এবং আবহতে আমি ম্যাথিউ। প্রচ্ছদ নির্মাণ ক্রিয়েটোম্যানিয়া, ভিএফএক্স প্রণজয়। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাও কমেন্ট বক্সে। আর গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গল্পে। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো আর গল্পে থেকো।